আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। কোকিলা গ্রাম। আজ থেকে 100 বছর আগে পর্যন্ত এই গ্রামটা জনবসতিপূর্ণ ছিল, কিন্তু আজকে এই গ্রাম শ্মশান হয়ে গেছে। এই গ্রামের ব্যাপারে অনেক গল্প ছড়িয়ে আছে, যেই গল্পগুলো এই গ্রামটাকে হন্টেড প্লেস করে তুলেছে। কিন্তু আজকালকার দিনে যতক্ষণ না কেউ নিজের চোখের সামনে ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে, ততক্ষণ সে কোনো জায়গাকেই হন্টেড প্লেস ভাবে না। এই গ্রামের ভিতরেই এমন একটা বাড়ি, যেটা দেখতে শহরে বানানো বাড়িগুলোর থেকেও অনেক সুন্দর। সন্ধ্যেবেলার ঘুটঘুটে অন্ধকারে কোনো রাজপ্রাসাদের মতো চকচক করছিল। একটা গাড়ি সেই বাড়িটার ঠিক সামনে এসে থামল। গাড়ির থেকে 5 জন নেমে এলো। মোহিত, ওর স্ত্রী অশ্বিনী আর ওদের দুজনের একটা ছেলে রাহুল, মোহিতের ছোট ভাই আদিত্য আর ছোট বোন শিবাঙ্গী। ও মাই গড দাদা, আমার তো বিশ্বাসই হচ্ছে না এমন একটা নির্জন গ্রামে এত ভালো একটা বাড়িও থাকতে পারে। আমি জানতাম যে সবার এই বাড়িটা পছন্দ হবে। রাহুল, তোমার কেমন লাগলো? ওরা সবাই নিজেদের মধ্যে এসবই আলোচনা করছিল। তারপর তারা বাড়িতে প্রবেশ করলো। বিশাল বড় একটা ড্রয়িং রুম, সাইডে করিডোর, নিচে 2টো রুম আর উপরে 4খানা রুম রয়েছে। মা, আমি আমার রুমটা গিয়ে দেখে আসি। এটা শুনে অশ্বিনী ওর মাথার উপরে হাত রাখলো আর বলল, হ্যাঁ বাবা, যাও গিয়ে তোমার রুমটা দেখে নাও। রাহুল খুশি মনে উপরে যাওয়ার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, গিয়ে নিজের ঘরে ঢুকলো। ওর নিজের রুমটা ভীষণ পছন্দ হলো। একটা বেড, তার পাশে রাখা একটা আলমারি, বাঁদিকে একটা টেবিল আর তার উপরে রাখা ল্যাম্প, আর সামনেই একটা দরজা ছিল যেটা দিয়ে সোজা ব্যালকনিতে যাওয়া যেত। আরে বাহ, এখানে ব্যালকনিও আছে। রাহুল সোজা ব্যালকনির দিকে এগিয়ে গেল আর ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে থাকা গার্ডেনটার দিকে দেখতে থাকলো। তখনই ও অনুভব করলো যে ওখানে কোণাতে কেউ একটা আছে, বসে আছে। রাহুল দেখলো যে কোনায় একটা বাচ্চা, যে বাচ্চাটা প্রায় ওরই বয়সী। সে মাথাটা পায়ের দুভাজে রেখে কাঁদছে। হ্যালো, তুমি কে? রাহুল ওর পাশে গিয়ে বসে পড়ল। তখনই হঠাৎ করে ওই মেয়েটা ওর মুখটা উপরের দিকে করল। ও ও! রাহুল ওর মুখটা দেখে ভয় পেয়ে গেল। মেয়েটার চোখের নিচে কালো দাগ ছিল আর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। কি নাম তোমার, আর এভাবে কাঁদছো কেন? আমার নাম মানসী, আমি এই গ্রামেই থাকি, আর আমি কাঁদছি কারণ আমার কোনো বন্ধু নেই। আরে তাতে এভাবে কাঁদার কি আছে বলো? এখন আমি এসে গেছি তো, আজ থেকে আমরা দুজন বন্ধু। এটা বলে রাহুল ওর দিকে হাত বাড়িয়ে দিল। ওই মেয়েটা এক মুহূর্তে রাহুলের দিকে তাকালো আর তারপর হাত বাড়িয়ে দিল। আরে তোমার হাতটা তো বরফের থেকেও ঠান্ডা। হ্যাঁ, আমি এইরকমই। চলো তো, তোমাকে আমি আমার মা বাবার সাথে দেখা করাবো। না, এইরকম করো না। যদি তুমি আমার ব্যাপারে তোমার মা বাবাকে বলো, তাহলে আমি বন্ধুত্ব ভেঙে দেব আর কোনোদিন আসবো না। ওকে ওকে, আমি বলবো না। রাহুল, চলে এসো, ডিনারের সময় হয়ে গেছে। ডিনারের টাইম হয়ে গেছে, এবার আমায় যেতে হবে। ঠিক আছে, যাও, তোমার সাথে এখানেই দেখা হবে। এটা শোনার পর রাহুল ঘর থেকে বেরিয়ে গেল। মানসী দরজার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে হাসতে শুরু করলো আর ওর চোখ দুটো লাল জলজল করছিল। বৌদি বলে যে বাড়ির প্রথম রান্না করা খাবার যদি টেস্টি হয় তাহলে সবকিছু ভালো হয়। আমি তো সব সময় টেস্টি খাবার বানাই। এটা বলে অশ্বিনী সবে খাবারের ঢাকনাটা তুলেই ছিল, তখনই একটা কাক ভয়ঙ্কর ভাবে আওয়াজ করতে করতে খাবারটার উপরে আছড়ে পড়ে গেল। এটা দেখে সবাই দাঁড়িয়ে পড়ল। তার কিছুক্ষণ পরেই ওরা দেখতে পেল ওই কাকের শরীরে পোকা ধরতে শুরু করেছে, যেগুলো খাবারের উপরে বেয়ে বেয়ে যাচ্ছে। বৌদি, এটা কি? আরে রিল্যাক্স বাবা, এটা তো একটা কাক মাত্র। অশ্বিনী পুরো খাবারটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিল। তারপরে অন্য খাবার নিয়ে আসলো, যেই খাবারটা সবাই মন ভরে খেলো আর যে যার ঘরে চলে গেল। অশ্বিনী, কি হয়েছেটা কি তোমার? তোমার মুখে হাসি নেই কেন? মোহিত, আমার না কিছু ঠিক লাগছে না। হঠাৎ করে ডিশে এসে কাক পড়লো, আর তার থেকেও অদ্ভুত, সঙ্গে সঙ্গে কাকের ওপর পোকা পড়ে গেল।
এটা খুবই সাংঘাতিক আর ভয়ঙ্কর ছিল। ওসব ভুলে যাও অশ্বিনী, সবসময় ভালো কিছু ভাবো, ঠিক আছে? এটা শোনার পর অশ্বিনী ওর কথায় মাথা নাড়ালো। তো এখনো ওর মনে একটা কিন্তু কিন্তু ভাব ছিল। পরের দিন সকালে যখন সবাই ঘুম থেকে উঠে গেছিল, তখন ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছিল, কিন্তু রাহুল তখনও আসেনি। এই রাহুল কোথায় গেল? তোমরা খেতে শুরু করো, আমি ওকে নিয়ে আসছি। এটা বলে অশ্বিনী রাহুলের ঘরে ওকে দেখার জন্য গেল, কিন্তু রাহুল তখন বাড়ির গার্ডেনে বসেছিল। আমার সাথে তো তোমার আলাপ হয়েই গেছে রাহুল, এইটা আমার বন্ধু রজনী। আচ্ছা, এবার শোনো, এই ছুরিটা আছে না, আমরা এইটা নিয়ে একটা গেম খেলবো। আমরা এক এক করে এই চাকুটা দিয়ে নিজেদের পেটে আঘাত করব। কি এরকম করলে তো আমরা মরে যাব, তাই না? আরে না না বোকা, এইটা খেলনার চাকু, এতে আমাদের কিচ্ছু হবে না। এটা বলে মানসী চাকুটা তুলে নিল আর জোরে নিজের পেটে ঢুকিয়ে নিল। মানসী, এ তুমি কি করলে? মানসী হাসতে হাসতে চাকুটা রাহুলকে দেখালো। চাকুটার উপরে এক ফোঁটাও রক্ত ছিল না, আর মানসী একদম ঠিক ছিল। আরে বাহ, এটা তো ম্যাজিক। হ্যাঁ, এই নাও রজনী, এবার তুমি করো। এবার রজনীও চাকুটা তুলে নিল আর নিজের পেটে মেরে ব্যথা হওয়ার অ্যাক্টিং করলো। মানসী আর রজনী দুজনে হাসতে শুরু করলো। তারপরে ও হাসতে হাসতে চাকুটা রাহুলের হাতে দিয়ে দিল। নাও, এবার তোমার পালা। রাহুলও শক্ত করে ওই চাকুটা নিজের দু হাতে চেপে ধরল, তারপরে ওটা উপরে তুলে নিল। এবার আমার পালা। এটা বলে রাহুল নিজের পেটে চাকু মারতেই যাচ্ছিল। না রাহুল! তখনই মোহিত আর অশ্বিনী ওখানে এসে পৌঁছলো, আর রাহুলের হাত থেকে ওরা চাকুটা কেড়ে নিল। রাহুল, এইটা কি? এই চাকুটা তো তোমার কি এটা খেলার জিনিস মনে হচ্ছে? এটা তো শুধুমাত্র একটা খেলনা বাবা। যদি এটা খেলনা হয় তাহলে তোমার হাত থেকে রক্ত বেরোচ্ছে কেন? মোহিত যখন রাহুলের হাত থেকে চাকুটা কেড়ে নিল, তখন ওর হাতে ভুল করে চাকুটা লেগে গেল। এটা দেখে রাহুল অবাক হয়ে গেল। এই চাকুটা তোমায় কে দিয়েছে? রাহুল সামনের দিকে তাকালো, কিন্তু ওখানে রজনী আর মানসী কেউ ছিল না। অশ্বিনী আর বাকি সবাই বাড়ির ভিতরে চলে গেল, কিন্তু মোহিত এটাই ভাবতে থাকলো যে রাহুল হঠাৎ করে এরকম ধরনের খেলা কেন খেলছিল। হ্যাঁ, অশ্বিনী রাহুলকে জিজ্ঞেস করতে চাইল, কিন্তু ও কিচ্ছু বলল না, কারণ ও প্রমিস করেছিল যে ও মানসীর ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। পরের দিন সকালে আদিত্য ওয়াকের জন্য বেরিয়েছিল। ওর এটা দেখে ভীষণ অদ্ভুত লাগলো যে ওর আশেপাশে শুধুমাত্র মহিলারাই রয়েছে দেখছে। এভাবেই দৌড়াতে দৌড়াতে ও একটা পার্কে গিয়ে পৌঁছলো। ওখানে একটা দোলনাতে একটা সুন্দরী মেয়ে বসেছিল। আদিত্য ওর কাছাকাছি গেল আর ও কথা বলা শুরু করলো। হ্যালো, আমরা এই গ্রামে নতুন। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এটা শোনার পর ওই মেয়েটা আদিত্যর দিকে তাকালো। আদিত্য দেখতে পেল যে মেয়েটা ভীষণ রেগে আছে। সরি, হয়তো তোমার গ্রাম শুনে খারাপ লেগেছে ব্যাপারটা। আসলে সত্যি কথা বলতে কি, আমার এই জায়গাটা গ্রামের মতো কিন্তু মনে হয়নি একেবারে। খুবই সুন্দর কিন্তু এই জায়গাটা। হ্যাঁ, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আমায় কোনো দোষ নেই এতে বাবা। আদিত্য দেখতে পেল একটা লোক তার কোলে করে একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাচ্ছে। আদিত্য কিছু বুঝে উঠতে পারত তার আগেই ওই লোকটা বাচ্চা মেয়েটাকে মাটির উপর ছুঁড়ে ফেলে দিল। আরে, এটা আপনি কি করছেন? এইটুকু একটা বাচ্চা মেয়েকে এইভাবে মাটিতে কেউ ফেলে দেয় নাকি? এটা আমার মেয়ে, আর মেয়েদের আমার একেবারেই পছন্দ নয়। এটা বলে ওই লোকটা মাটিতে পড়ে থাকা একটা কুড়ুল তুলে নিল। আদিত্য এই দৃশ্য দেখে ভীষণভাবে ভয় পেয়ে গেল। ওই লোকটা দেরি না করে ওই বাচ্চাটার একটা হাত ঘচাং করে কেটে ফেলল, আর তারপর পরের আঘাত করে ওর দ্বিতীয় হাতটাও কেটে ফেলল। বাচ্চাটা ভীষণ জোরে জোরে কাঁদছিল, কিন্তু ওই লোকটার মেয়েটার উপর একটু দয়া হলো না। ও কুড়ুলটা দিয়ে বাচ্চা মেয়েটার দুটো পাও কেটে ফেলল, আর এইভাবেই মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। এটা কি করলি তুই, জঘন্য খুনি একটা! এটা বলে আদিত্য ওই লোকটার দিকে এগিয়ে যেতই ঠিক তখনই দোলনায় বসে থাকা মেয়েটা পেছন থেকে আদিত্যর হাত টেনে ধরল। এই গ্রামে এইরকমই হয়, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। এত ভয়ঙ্কর একটা আওয়াজ শুনে আদিত্যর রক্ত হিম হয়ে গেল। ও আস্তে করে মুখ ঘুরিয়ে ওই মেয়েটার দিকে তাকালো। দেখলো যে মেয়েটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।
আর চোখ দুটো লাল হয়ে জল করছিল। আদিত্য নিজের হাতটা ছাড়ালো আর ওখান থেকে পালিয়ে গেল। তার সাথে সাথেই ও জোরে জোরে কানের সামনে হাসির আওয়াজ শুনতে পেল। সব থেকে অদ্ভুত ব্যাপার ছিল এটাই যে মেয়েটার হাসিটা কম ছিল না কিছুতেই, বরং আরো যেন জোরে হয়ে উঠছিল। শেষমেশ ক্লান্ত হয়ে আদিত্য থেমে গেল। হাঁটুর উপরে হাত রেখে ও হাঁপাতে শুরু করলো। এবার পেছন থেকে একটা হাত ওর হাতটা চেপে ধরল। আদিত্য নিজের চোখের উপরে বিশ্বাস হচ্ছিল না যে এত দৌড়ানোর পরেও ওই মেয়েটা আদিত্যর ঠিক পিছনেই সেই একই দোলনাতে বসেছিল। আহ! এবার আদিত্য দম না নিয়েই দৌড়তে শুরু করলো, কিন্তু যখনই ও থামছিল ও দেখলো মেয়েটা দোলনা সমেত ওর পিছনেই রয়েছে। যখন ওর মনে হলো যে ও আর দৌড়তে পারবে না, তখন একটা জায়গায় গিয়ে ও থেমে গেল। আবার সেই মেয়েটা পেছন থেকে ওর হাত চেপে ধরল। ওই মেয়েটা একই দোলনা সমেত ওর পিছনে বসে আছে। তখনই আদিত্য হঠাৎ অনুভব করলো যে ওর গলা কেটে গেছে। এবার দৃশ্যটা এমনই ছিল যে আদিত্য দোলনার উপরে আধমরা হয়ে ঝুলছিল। ওর গলা থেকে রক্ত বেয়ে বেয়ে মাটির উপরে পড়ছিল। ওই মেয়েটা খালি পায়ে হাসতে হাসতে ওখান থেকে চলে যাচ্ছিল। ওর রক্তে ভেজা পা ওর পায়ের ছাপটা মাটিতে ফেলতে ফেলতে যাচ্ছিল, যেটা ভবিষ্যতে আগত মহাতাণ্ডবের ইশারা করছিল। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।